শুরু করছি অ্যাঞ্জেলিনা গল্পের ১৬তম পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। আফরিদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঈশানের উদ্দেশ্যে বলল, যা গিয়ে রেস্ট কর, তোর প্রয়োজন আছে। ঈশান এক মুহূর্ত অপেক্ষা করলো না। আফরিদ ওপরের রুমের দিকে এগুতে লাগলো। মাঝখানে দেখা হলো ফাহমিদার সাথে। ফাহমিদার হাতে ফোন রয়েছে যা ফোনটা খুব সন্তর্পণে লুকিয়ে নিল। ভাইয়া, কিছু লাগবে তোমার? আফরিদ ছোট করে জবাব দিল, প্রয়োজন হলে ডেকে নেব। ফাহমিদা পাল্টা প্রশ্ন করার সাহস পেল না, চুপচাপ জায়গা ত্যাগ করল। আফরিদ ক্লান্ত শরীরটা টেনে নিয়ে রুমের দিকে এগোতে লাগলো। দরজা খোলাই আছে। ভেতরে পা রাখতেই পুরুষ বক্ষস্থল কম্পিত হলো। হৃদয় বেগতিক ছুটে চলেছে। বিছানার সাদা চাদরে ভাঁজে এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে আছে রমণীর দেহ, যেন কোনো শিল্পীর অদেখা তুলি থেকে ঝরে পড়া অনবদ্য রূপকল্প। মৃদু আলোয় তার দেহের বাঁকগুলো আরও স্পষ্ট, আর মুখখানি অস্ফুট স্বপ্নে ডুবে থাকা এক স্বর্গীয় রূপসী। আফ্রিদের চোখে হাসে, এগিয়ে যায় পা টিপে টিপে। দরজা আলগোছে বন্ধ করে দিল। দরজার কাছে থেমে পুরুষের ঠোঁটের কোণে ফুটে উঠল অচেনা মৃদু হাসি। তার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে থামল সেই এলোমেলো কেশরাশির কাছে। এক পা দু পা এগিয়ে এসে থামল বিছানার ধারে। নিঃশব্দে খুলে ফেলল হাতের ওভারকোট, রাখলো পাশে। যেন অজান্তেই সময় থমকে দাঁড়ালো। চুলগুলো আলগা হয়ে কাঁধে বুকে ছড়িয়ে আছে মাফিয়া কিং। আঙুল বাড়িয়ে স্পর্শ করতে এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে এলো অন্তরস্থলে। সেই ছোঁয়া যেন অগ্নির মতো উত্তপ্ত নয়, বরং ঝর্ণার মতো কোমল। তাকে নিঃশব্দে গ্রাস করলো। মুহূর্তে সমস্ত ক্লান্তি, সমস্ত অস্থিরতা গলে গিয়ে মনটা অদ্ভুত শান্তির তরঙ্গে ভেসে উঠল। সে যেন বুঝল, এই এলোমেলো রূপই তার জগতের সবচেয়ে নিখুঁত সৌন্দর্য। তোকে ভালোবেসে যদি আমার পাপ আরও একগুণ বেড়ে যায়, তাহলে বলছি আমি প্রতি পদে পদে তোকে ভালোবাসবো, জানকি বাচ্চা। আফরিদ এহসান। সৌধ নামে একটা নতুন ছেলে এসেছে। ছেলেটা বড় কাজের। এই দুনিয়ার বিষয়টা ধরতে পেরেছে নীলাদ্রির ধূর্ত মস্তিষ্ক। অফিসের কেবিনে বসে আছে নীলাদ্রি। ডেকে পাঠিয়েছে সৌধকে। কেবিনের কাছে এসে দরজার টোকা দিয়ে ক্ষীণস্বরে ডাকলো, আসবো? নীলাদ্রি ভারী কণ্ঠে বলে, এসো। সৌধ শান্ত পদক্ষেপে ফেলে ভেতরে প্রবেশ করলো। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? রোগা ছেলেটা, খুব একটা লম্বা নয়, আবার খুব একটা খাটো নয়। মুখখানি দেখেই মনে হয় সাদাসিধে, অথচ কতটা চালাক আর ধূর্ত তা বেশ ভালোই বুঝতে পেরেছে নীলাদ্রি। কিন্তু হঠাৎ সে এখানে কেন এলো? আর সেদিন নীলাদ্রিকে কে কেন সবজির বস্তাসহ ট্রলার থেকে বাঁচালো? ভাগ্যক্রমে সেদিন আতইরের বদলে নীলাদ্রি গিয়েছিল ট্রলার নিয়ে, কিন্তু মাঝপথে ব্রেক ফেল করে। আর একটু জন্য মরতে মরতে বেঁচেছে নীলাদ্রি। ছেলেটা তাকে বাঁচিয়েছিল ঠিকই, সাথে সবজির বস্তাগুলো বাঁচিয়েছে। আশ্চর্য হয়েছিল তখন, যখন ছেলেটা মুখ ফসকে বলেছিল অস্ত্রগুলোর ক্ষতি হয়নি। সৌধ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রি দৃষ্টিহান কণ্ঠে শুধোয়, কে তুমি? এহেন প্রশ্নে বিচলিত দেখালো সৌধকে। শুকনো ঢোক গিলে বলল, আমি সৌধ স্যার। কি হয়েছে? নীলাদ্রি বসা থেকে উঠে দাঁড়ালো। চওড়া কপাল কুঁচকে এলো। আচানক পিস্তল বের করে চেপে ধরে সৌধের কপালে। দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে, সত্যি করে বল, কে তুই? সৌধ ঘাবড়ে গেল। দু হাত জোর করে এক নাগারে আওড়াতে লাগলো, সত্যি বলছি স্যার, আমি একজন সাধারণ কর্মী। নীলাদ্রির বলিষ্ঠ হাতের চাপে ঘাড়ের হাড় বোধহয় ভেঙে যাবে। বল বলছি, কে তুই? তুই যদি সাধারণ কেউ হোস, তাহলে কি করে জানলি সবজির বস্তায় অস্ত্র রয়েছে? বল বলছি। সৌধ কাঁপতে কাঁপতে বলল, আমি অনেক আগে থেকেই এখানে কাজ করতে চাইতাম স্যার, তাই সব জানতাম। বিশ্বাস করেন, আমি আর কিছু জানি না। সাহসা ঘাড় ছেড়ে দিল নীলাদ্রি। সে কি বিনা কারণে সন্দেহ করছে? লিভিং রুমে বসে কিছু জরুরি কথা বলতে বড় ব্যস্ত আফরিদ আর ঈশান। বরাবরের মতো আজকেও দু আঙ্গুলের ভাঁজে সিগারেটের অস্তিত্ব রয়েছে। ঈশান নিজেদের পরের ডিলগুলোর সব ফাইল আফরিদের নিকটে দিচ্ছে। খবর এসেছে মার্কো এখনও হসপিটালে ভর্তি, অবশ্য থাকার কথাই। আফরিদ হোসেন যে তাকে গুলি করেছে, ওর ভাগ্য ভালো আফরিদ জানে মরেনি। তাড়াহুড়ো করে নিচে ছুটে এলো ন্যান্সি।
একটা পাতলা ভঙ্গিতে এক এতটা উতলা ভঙ্গিতে আসতে দেখে আফ্রিদ সতর্ক কণ্ঠে বলল, আস্তে, পড়লে ব্যথা পাবি। ন্যান্সি মুখ ভেঙছে। ইদানিং তার এই বাজে স্বভাবের লক্ষ্য করেছে আফ্রিদ। কথায় কথায় জিভ বের করে ভেঙচি কাটে। আপনার কি মনে হয় আমি পড়ে যাব নাকি? ঈশান খিকখিক করে হেসে উঠল। মনে হওয়ার কি আছে ম্যাম? যেটা সত্যি বস সেটাই বলল। ন্যান্সি চোখ পাকিয়ে তাকালো। সাহসা হাসিটা উবে গেল তার। আফ্রিদ ভাবলেশীনভাবে বলল, যখন তখন ব্যথা পাওয়া তোর রক্তে বহমান। ন্যান্সি বড় তেজি কণ্ঠে বলে ওঠে, জি না, ভুলবেন না আমি কুম্ফু মাস্টার। আফ্রিদ কিছু বলতে গিয়েও বলল না, না হলে তার বিখ্যাত বাণী বালের মাস্টার কথাটাই বেরিয়ে আসতো মুখ থেকে। আফ্রিদের মস্তিষ্ক জুড়ে দুষ্টুমি ঘুরপাক খাচ্ছে। আফ্রিদ ঈশানকে বলল, ঈশান চল, তোর ম্যামের সাথে একটা ম্যাচ খেলে নিই। তোর ম্যাম দারুণ মাস্টার। ভেবাচাকা খেয়ে গেল ঈশান। ভুলবশত আঘাত লাগলে আফ্রিদ তাকে কবরে পাঠিয়ে দেবে। ন্যান্সি দমে যাওয়া মেয়ে মোটেও নয়। সে নিজের অস্তিত্ব রক্ষায় বলে, আসুন আসুন এক ম্যাচ ফাইট করি। ঈশান অসহায় চোখে তাকায় দুজনের দিকে। দুজন মিলে তাকে কবরে পাঠানোর পায়তারা করছে কেন? ন্যান্সি বেশ হাত সামনে এনে কুম্ফু স্টাইলে ধরল। ঈশানের মনে হচ্ছে এই জীবনে এটা সবচেয়ে বড় শাস্তি। আফ্রিদ যে বউ পাগল তা সে জানে। কিছু হলেই তো তার স্থান হবে আলিয়াজের পেটে। ঈশান আরও একটিবার তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদ চোখের ইশারায় যেতে বলল। ঈশান হতাশ হলো। আফ্রিদ দুহাত ভাঁজ করে বুকে গুজে দাঁড়ায়। শুরু হয় ফাইট। ঈশান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। না সে আঘাত করবে আর না ন্যান্সিকে আঘাত করতে দেবে। আফ্রিদ দুজনের চিয়ার আপ করতে বলল। দুজনকে চিয়ার আপ করতে বলল। কামন অ্যাঞ্জেলিনা, কামন ঈশান, আমার মান-ইজ্জত ডুবিয়ে দিস না। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ভুলবশত ন্যান্সির পায়ে আঘাত করে বসে। তবে সেই আঘাত লাগলো আফ্রিদের পিঠে। বিদ্যুৎ বেগে সামনে চলে এলো আফ্রিদ। ভয়ার্ত ন্যান্সি পড়তে নিয়েও আঁকড়ে ধরে তাকে। ঈশান বিস্ফোরিত নয়নে তাকালো। যেমনই আফ্রিদ অগ্নিদগ্ধ নয়নে ঘুরে তার দিকে তাকালো, অমনি একদরে মঞ্জিল থেকে বেরিয়ে গেল ঈশান। এক্ষুনি আফ্রিদ তাকে কাঁচা খেয়ে ফেলবে। আয় হায়, আমি জিতলাম তাই না? আপনার লোক পালিয়েছে। আপনি সামনে না এলে হারিয়েই দিতাম। আফ্রিদের চওড়া হাসলো। হাসিটা বড় স্নিগ্ধ। মাথা দুলিয়ে সায় জানালো, হুঁ তুই জিতলি। দৌড়াতে দৌড়াতে মঞ্জিল থেকে অনেকটা দূরে চলে এলো ঈশান। বেঁচে গেছে সে। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছে। আফ্রিদ আনমনা হয়ে কিছু একটা নিয়ে বড় ভাবনায় ছিল। সেই চিন্তা স্পষ্ট ফুটে উঠেছে সুশ্রী চেহারায়। পুরুষের চোখ দুটো যেন দূর দিগন্তে আটকে আছে। অদৃশ্য কোনো জটিলতায় ডুবে থাকা মন বারবার ভেসে উঠছে তার অবয়বে। কপালের ভাঁজে চিন্তার রেখা খোদাই হয়ে আছে। ঠোঁটের কোণে অবচেতনায় নিঃশ্বাস বারবার থেমে যাচ্ছে। চারপাশের কোলাহল কিংবা রঙিন দৃশ্যপট তার দৃষ্টি স্পর্শ করছে না। এক অদ্ভুত বিষণ্ণতা তাকে ঘিরে রেখেছে নিঃশব্দে। ঠিক সেই মুহূর্তে ন্যান্সি নিঃশব্দ পদক্ষেপে রুমে প্রবেশ করল। দরজার ফাঁক গলে আসা আলোয় তার অনুপম মুখমণ্ডল স্পষ্ট হলো। ন্যান্সি দ্রুত ক্লোজডের কাছে গেল। নিজের জন্য একটা ড্রেস বের করে হতাশ দৃষ্টিতে আরও একবার দৃষ্টি বুলিয়ে নিল ক্লোজডের ভেতর। এত ড্রেস আফ্রিদ নিজে আনিয়েছে শুধু তার জন্য। ন্যান্সির আফসোস হয়, শপিং করার অজুহাতেও তো বেরোতে পারে না এখন। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ন্যান্সি। চোখ কুঁচকে এলো তার। নষ্ট পুরুষ এমন নিমগ্ন অবস্থা দেখে রমণীর চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তার দৃষ্টিতে কৌতূহল, আবার খানিকটা উৎকণ্ঠাও। কেন এভাবে হারিয়ে গেছে আফ্রিদের? কি এমন বেদনায় এত ভারী হয়ে উঠেছে তার বুলেটের মতো ঠোঁটজোড়া? কি ব্যাপার? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছেন। আফ্রিদ যেন আগেই টের পেয়েছিল তার আগমনের আভাস। দরজায় আঙ্গুলে আলতো নাড়া লেগেছিল হৃদয়ের কপাটে। তবু হঠাৎ করে উচ্চারিত শব্দে তার ভেতরটা কেঁপে উঠল। মুখাবয়বে ফুটে উঠল বিচলিত ভাব। অদূরের কোণে বসে থাকা কাইটান হঠাৎ নরম স্বরে মেও মেও করে কাছে এলো। পায়ের পায়ে পায়ের পায়ে গা ঘষে উঠল। ন্যান্সি এক মুহূর্ত হাসি ফুটিয়ে তাকে টুক করে কোলে তুলে নিল। বিড়ালের গলায় ঘর ঘর শব্দ পরিবেশের এক অদ্ভুত স্থিরতা নামিয়ে আনলো। তবু ন্যান্সির চোখে রয়েছে বিন্দুমাত্র দোলুমনতা। ঠোঁটের রেখা ছিল নির্বিকার, আর কণ্ঠস্বর বরফ গলাতে সক্ষম। অভ্যন্তরে শীতল। সে আবারও
প্রশ্ন ছুড়ে দিল আফ্রিদের দিকে। কি হয়েছে জানতে পারি? প্রশ্নের সহজ সরলতা পুরুষকে আরও গভীর ভাবনায় ঘোরাটোপে আবদ্ধ করলো, যেন তার সমস্ত গোপন অস্তিত্বতা হঠাৎ আলোতে ধরা পড়ে গেল। আফ্রিদ নিজেকে খানিকটা ধাতস্থ করে বলল, ভাবছি। কণ্ঠে এক প্রকার উত্তাপ। ন্যান্সি ভরকালো। কি নিয়ে ভাবছে আফ্রিদ? আচ্ছা, তা ঠিক আছে, কি নিয়ে ভাবছেন আপনি, একটু শুনি। আফ্রিদ তপ্ত নিঃশ্বাস ছাড়ল, ঘাড়ে হাত বুলিয়ে নির্মল কণ্ঠে বলল, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবারে রসিকতা ছেড়ে অদ্ভুত ভঙ্গিতে তাকালো ন্যান্সি। জানতে উৎকণ্ঠা হয়ে আছে সে। কি এমন ভাবছে আফ্রিদে হোসেন, যার জন্য এতটা অস্থির, এতটা ব্যাকুল দেখাচ্ছে তাকে? বলবেন তো কি নিয়ে ভাবছেন? আফ্রিদ স্পষ্টভাবে বলল, তোর খামখেয়ালি নিয়ে। আশ্চর্যের সীমান্তে পৌঁছে গেল ন্যান্সি। গোল 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 চোখ করে তাকালো নীলাভ মণিজোড়ার মালিকের দিকে। কি বলল সে? ন্যান্সি খামখেয়ালি করে? এক মুঠো ক্ষোভ প্রকাশ করে শুধোয়, কোন বিষয়ে আমি খামখেয়ালি করেছি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে। তোর এই খামখেয়ালিপনা আমার মোটেও পছন্দ নয়। ন্যান্সির বিচক্ষণ মস্তিষ্ক ধরতে পারল না ঠিক কোন জায়গায় খামখেয়ালি করেছে। মানেটা কি? কোন বিষয়ে আমি উপেক্ষা করেছি বলুন? আফ্রিদ বড় বিরক্তিকর কণ্ঠে বলল, আমার বংশধর নিয়ে তো তোর মশকরা করে চলেছিস। বিয়ে হয়েছে মাসের ওপর হতে চললো, অথচ এখন আমার বংশধর আনার প্রসেসিং শুরু করতে পারলাম না। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো ন্যান্সির। বিস্মিত নয়নে তাকিয়ে আছে নীলাপ চোখের লোকটার দিকে। এই মুহূর্তে নিজের গালে কষে দুটো চড় থাপ্পড় দিতে ইচ্ছে করলো ন্যান্সির। কোন দুঃখে বেয়াদব পুরুষের সাথে সে কথা বলতে এসেছিল? আপনি না আসলে অত্যন্ত বেয়াদব একটা পুরুষ। এক পেশে হেসে ফেলল আফ্রিদ, দুদারে মাথা দুলিয়ে বলল, খুব বেয়াদব। রাগে ফোঁসফোঁস করতে করতে বেরোতে যাবে আকস্মিক বাহুতে টান পড়ল তার। নিজের প্রশস্ত বক্ষে এনে ফেলল রমণীকে। ঘটনার আকস্মিকতায় তনুমন কম্পিত হলো রমণীর। গায়ে শীত ধারালো হাওয়া এসে চাবুকের ন্যায় আশ্রে পড়ে রমণীর বক্ষ ভাঁজে। গায়ে কাঁপুনি ধরিয়ে দেওয়ার ন্যায় আরেক দফা চমকে দিল। নির্মল কণ্ঠে বলে ওঠে তার নষ্ট পুরুষ, ওই জানকি বাচ্চা, তুই কি জানিস আমার এই পাপিষ্ঠ শরীরে তোর ভালোবাসার বিচরণ? আফ্রিদে হোসেন। গোল গোল চোখ দুটো শান্ত হয়ে এলো ন্যান্সির। কপালের ভাঁজ করা রেখাগুলো উবে গেল সপাটে। তাকে অবাক করে দিয়ে আশ্চর্যের ন্যায় শুধোয়, আপনি ভালোবাসতে জানেন? আফ্রিদ আবারও হাসে, তবে এবার খানিকটা তাচ্ছিল্যের সহিত। সেকেন্ডের মধ্যে নিজের ভাবান্তর বদলে জিজ্ঞাসু কণ্ঠে শুধোয়, আমাকে কখনো ছেড়ে যাস না, মরে যাব আমি। দক্ষিণা হাওয়া এসে কপালে লেপটে থাকা চুলগুলোকে অনায়াসে উড়িয়ে দিচ্ছে রমণীর। বড় ব্যাকুল, বড় অস্থির দেখালো মাফিয়া কিং আফ্রিদ হোসেনকে। সেও অস্থির হয়। সেও কি ভালোবাসতে জানে? হয়তো জানে, সেটা এতদিন ধরে ধরতে পারেনি ন্যান্সি। তবে আজ কেন ছেড়ে না যাওয়ার কথাটি শুধোয়? সে কি এমন কিছু করবে যার জন্য ন্যান্সিকে আবারও পালাতে হবে? ন্যান্সি আবদারের সুরে চেয়ে বসল, একটা জিনিস চাইলে দেবেন? আফ্রিদ চোখের ইশারায় চাইতে বলল। ন্যান্সি জড়তা কাটিয়ে বলে ওঠে, আমি আম্মু আব্বুর সাথে দেখা করতে চাই, প্লিজ না করবেন না। বিরক্ত প্রকাশ করতে গিয়েও করল না আফ্রিদ। উল্টো ন্যান্সিকে অবাক করে দিয়ে বলল, কখন যেতে চাস? বিস্মিত নয়নে তাকালো ন্যান্সি। সত্যি এই জাদরেল লোকটা তাকে নিয়ে যাবে? সত্যি নিয়ে যাবেন? আপনি জানেন ওরা কোথায় আছে? আফ্রিদের ওপর নিজ মাথা দোলায়, অর্থাৎ সে জানে। ন্যান্সি উৎকণ্ঠা নিয়ে বলল, এখনই যেতে চাই। আফ্রিদ এক বাক্যে বলে ওঠে, সময় 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়। ব্যাস এইটুকু ছিল আদেশ। ন্যান্সি উড়ন্ত পাখির ন্যায় ছুটে গেল ক্লোজডের কাছ দিকে। আবারও পছন্দ মতো ড্রেসটা বের করে নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। কতগুলো দিন পর সে তার আম্মু আব্বুকে চোখের দেখা দেখবে, বোন তন্নি আপু ডাকবে। আফিয়া হায়দারের বকাঝকা আর বাবা মামুন হায়দারের স্নেহভরা মাথায় হাত। কথাগুলো ভাবতে আবেগে আপ্লুত হয়ে উঠছে তার মন। নিষ্ঠুর পাষণ্ড নষ্ট পুরুষ অবশেষে তার আবদার রাখতে চলেছে, যাকে ততটা মন্দ নয় এই নষ্ট পুরুষ। রাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ করে ভেসে এলো এক অচেনা শব্দের ঢেউ। বাঁশবাগানের ভেতর থেকে যেন পায়ে চাপা আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো, ঠিক যেন একদল অদৃশ্য মানুষ ছায়ার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। চারিদিক ঘিরে আছে গাঢ় অন্ধকার। মাঝে মাঝে দূরের পেঁচার ডাক আর শীতল করে তুলছে পরিবেশ। ঘুম ভেঙে উঠে বসেন মামুন হায়দার।
কপালে ঘাম জমে উঠেছে, বুকের ভেতর অজানা আশঙ্কার ঢেউ দুলছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো এক দৃষ্টি তাকে ভেদ করছে। গা শিউরে ওঠা অনুভূতি ক্রমশ গ্রাস করছে তাকে। পাশে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে স্ত্রী আফিয়া হায়দার। নির্ভাবনার ঢলে থাকা মুখখানি আলো আধারিতে আরও শান্ত মনে হলো। অথচ বাইরে যেন ঘনিয়ে আসছে এক রহস্যময় আতঙ্ক। রাতের নীরবতা ভেঙে দিচ্ছে সেই অদ্ভুত পায়ে শব্দগুলো। আচানক দৃষ্টি গেল জানালার দিকে। লালচে আলোয় দেখতে পাওয়া যাচ্ছে। না না, এটা কোনো আলো নয়, এ যেন আগুন। আফিয়া, আফিয়া উঠো, আফিয়া উঠো। স্বামীর ডাকে নিদ্রায় মশগুল আফিয়া হায়দার ধরফড়িয়ে উঠে বসলেন। পাগলের ন্যায় সুধন, কি হয়েছে? মামুন হায়দার জানালার দিকে ইঙ্গিত করলেন। আফিয়া হায়দার আতকে ওঠেন। হাঁক ডাক ছেড়ে বলে চলেছেন, আগুন, আগুন। মস্তিষ্ক মাথাচড়া দিয়ে পাশের রুমে তার মেয়েটা রয়েছে। আমার মেয়েটা ওই রুমে। ধীরে ধীরে আগুনের শিখা যেন রক্তপিয়াসু দানবের মতো বাড়িটিকে গ্রাস করতে লাগলো। কাঠের বিম চির ধরে বিকট শব্দে ফেটে উঠেছে। জানালার কাঁচগুলো গোল গোল করে ঝরছে অগ্নিলাভার মতো। ঘরের ভেতর অসহায় হায়দার পরিবার ছটফট করছে। তাদের হাহাকার ভেসে আসছে দম বন্ধ করা ধোঁয়ায়। বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। কারো আর্তনাদ, কারো কান্না, কারো জীবন ভিক্ষার চিৎকার মিলেমিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর সুর, যা বাইরের পৃথিবীতে পৌঁছায় না। নির্জনতার আধারে দাঁড়িয়ে থাকা বাড়িটি যেন পরিত্যক্ত কোনো শ্মশানে, যেখানে আগুন একমাত্র সাক্ষী, আর মৃত্যু তার অদৃশ্য হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিটি প্রাণের দিকে। শিখাগুলো এক একটা জীবন্ত সাপের মতো ঘরের কোণে কোণে বেয়ে ছুটে বেড়াচ্ছে। দরজা জানালা বন্ধ হয়ে যেন পৈশাচিক ফিদে আটকে ফেলেছে তাদের। চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। কেবল ধোঁয়ার কালো চাদর ছড়িয়ে দিচ্ছে ভয়াল অন্ধকার। মুহূর্তেই পুরো বাড়িটা পরিণত হলো মৃত্যুকূপে, যেখানে আগুন নেচে সব গিলে ফেলছে। আর চারপাশে নিস্তব্ধতা, প্রকৃতি দাঁড়িয়ে রইল ভয়াবহ। অদূরে দাঁড়িয়ে থাকা মানুষটির নামে নরপশুটির আগুনের লেলিহান নৃত্য উপভোগ করছে এক অমানবিক আনন্দে। তার গায়ে হালকা বাদামি রঙের হুডি, মুখের অর্ধেক ঢাকা, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো দাও দাও করছে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক বিকৃত হাসি, যেন আগুনে পুড়ে থাকা মানুষের চিৎকারই তার কানে সঙ্গীত। গেম ইজ ওভার, বিড়বিড় করে আওড়ালো আগন্তুক লোকটা। পিছনে দাঁড়িয়ে থাকা দুজন সাঙ্গপাঙ্গ অদ্ভুত ঠান্ডা নিষ্ঠুরতায় দেখছে দৃশ্যখানি। একজনের হাতে মোটা লাঠি, হাতে ছুরি, কিন্তু প্রয়োজন নেই, কারণ আগুনই তাদের হয়ে কাজ করেছে। চারপাশের নীরবতা ভেদ করে শুধু ভেসে চলেছে ভেতরে আটকে পড়া মামুন হায়দারের পরিবারের আর্তনাদ, যা ধীরে ধীরে আগুনের গর্জনে ডুবে যাচ্ছে। হুটি ঢাকা নরপশুটি দুহাতে বুকের কাছে গুটিয়ে দাঁড়িয়ে রইল, যেন এক মহাপ্রলয়ের নাট্যমঞ্চের পরিচালক সেই। শিখাগুলো যখন ছাদ ভেদ করে আকাশে ছুঁতে লাগলো, তখন তার বিকৃত হাসি আরও চওড়া হলো। মৃত্যু আর ধ্বংসই ছিল তার কাম্য, আর সেই ক্ষুধা মিটছে ধীরে ধীরে। আমাদের কাজে বাধা দেওয়া মানুষগুলোকে এভাবে সরিয়ে ফেলি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রংপুরের দিকে। আজ আকাশ বড় মেঘলা। মেঘলা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতলি নামক রমণী। ভীষণভাবে ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আফসোস, তাকে ভেজার সুযোগ দেওয়া হয়নি। তার পূর্বে বাড়িতে এলেন মান্নান মিয়া। তিতলি, এই তিতলি, বাইরে তাড়াতাড়ি আয়। তিতলি বৃষ্টিতে ভেজার ইচ্ছে মাথা থেকে ঝেড়ে ফেলে দ্রুত গেল মান্নান মিয়ার কাছে। কি হয়েছে আব্বু? মান্নান মিয়া আজ প্রচুর টাকা নিয়ে এসেছেন। তার কাছে এত টাকা দেখে আতকে ওঠে তিতলি। এতগুলো টাকা, এইগুলো কোথা থেকে পেলে তুমি আব্বু? মান্নান মিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে, অতঃপর রুষ্টকণ্ঠে বলে ওঠেন, চুপ কর, তুই যা, এখনই খাবার নিয়ে আয় আমার জন্য। তিতলি চমকালো, এতগুলো টাকা সে কোথা থেকে পেল? কোনো অপরাধ করে আসেনি তো? এই যে মিস্টার, আপনি কোথায়? আপনি যে বলেন আমাকে পৌঁছে দেবেন। ঈশান ফোন ধরিয়ে দিয়েছে ন্যান্সিকে। আফরিদ বলেছিল আজ তাকে বাবা মায়ের সাথে দেখা করাবে। তাহলে লোকটা উধাও হলো কোথায়? আফরিদ ড্রাইভ করছে নিজে, তার ফেভারিট লাম্বরগিনি অ্যাভেন্টাদর ছুটে চলেছে। তুই কোন সেলিব্রিটি, তোকে পৌঁছে দিতে আমি আসবো? ন্যান্সি ভ্রু উঁচিয়ে শুধোয়, তাহলে আপনি কোন মহামন্ত্রী আমাকে আটকে রাখার? আমি তো জামাই। তাহলে আমি আপনার বউ। তুই আমার বাল। চুপ কর অশ্লীল লোক,
চুপ করো নসরিন লোক। তার মানে বলেছেন আমি আপনার বউ নই, তাই তো? আফরিদ নিশ্চুপ থেকে কিছুক্ষণ পর বলল, তুই আমার জানকি বাচ্চা। কচু, তুই খা কচু। আমি কিন্তু পালিয়ে যাব, যা তা করতে পারি। আফরিদ এবেলায় খেপে গেল, চিবিয়ে চিবিয়ে বলল, তুই আমার সাওয়া ফালাবি। আমি খানিকটা আমি ঘন্টা খানিকের মধ্যে আসছি। আচানক ন্যান্সি আফরিদকে খেপাতে বলে ওঠে, ও এই ব্যাপার, বুঝতে পারছি। আপনি নিচে আমার সতীনের কাছে গেছেন। আফরিদ স্টিয়ারিং ঘুরিয়ে বলল, মানে? মানে আর কি, নিশ্চয়ই বিড়াল বের কাছে গেছেন। উত্তেজনার মাথা উঠে গেছে তার, তাই তো? উত্তেজনার মাথায় উঠে গেছে, তাই তো? তাই পরকীয়া করতে আবার বিড়ালের কাছে গেছেন? বিড়ালের বাপ? আফরিদ এক প্রকার জোর দিয়ে বলল, অ্যাঞ্জেলিনা। ঠাস করে কলটা কেটে দিল ন্যান্সি। ন্যান্সি প্রচণ্ড বিরক্ত হলো। ইতিমধ্যে সে আফরিদের জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে, সে আসেনি। তারপর ঈশান তাকে নিয়ে বেরিয়েছে। ন্যান্সি ঈশানের সাথে গাড়িতে আছে, কিন্তু আফরিদ কোথায়? আম্মু, আব্বু, তন্নি, আব্বু, আব্বু। হাহাকার ফেটে পড়ছে চারপাশে, কিন্তু সে আর্তনাদ পৌঁছলো না কারো কানে। ঘর দোর, আসবাবপত্র, স্মৃতিরা একাকার হয়ে দাও দাও আগুনে গ্রাস হচ্ছে। অগ্নিগিরির লেলিহান জীব যেন নিষ্ঠুর দানব হয়ে সব গিলে খাচ্ছে। চোখের সামনে আপনজনের ছটফটানি, আগুনের দগ্ধ শরীরের অসহায় আর্তচিৎকার, সব ন্যান্সির হৃদয় ছুঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। ক্রন্দনে ভারী হয়ে উঠল তার বুক। উন্মাদিনী প্রায় ছুটে যেতে চাইল সে, কিন্তু কি করে পৌঁছাবে, কিভাবে টেনে আনবে তাদের সেই মৃত্যুর ভয়ের গহ্বর থেকে? ন্যান্সি অনুভব করল, নে এখানে আফরিদ। কোথা গেল সে আবার? কেন এলো না সে? ন্যান্সি ভাবতে পারছে না। আবারও দৌড়ালো ভেতরের দিকে। আগুন নেভানো মাত্র দৌড়ে ভেতরে যেতে চাইল ন্যান্সি। ঈশান, ফায়ার সার্ভিসের লোকজন আটকানোর চেষ্টা করছে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। ঈশান বোঝানোর সহিত বলে ওঠে, ম্যাম প্লিজ, ভেতরের অবস্থা খুব খারাপ, আপনি দয়া করে এখানে থাকুন। হাঁটু কেড়ে বসে পড়ল ন্যান্সি। দুহাতে মুখ চেপে কেঁদে ফেলল মেয়েটা। আফরিদ যদি তাকে আরেকটু আগে নিয়ে আসতো, তাহলে কখনোই এমন হতো না, কখনোই না। কিন্তু আফরিদ কোথায়? কোথায় সে? আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজতে চাইল আফরিদকে। কোথাও নেই সে। এই বিপদের দিনে সে নেই তার পাশে। বলেছিল আসবে, তাহলে কোথায় এখন? ন্যান্সি দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকাচ্ছে সে। নেই তো সে। বাড়ির ডান দিকটায় বড় একটা বাঁশবাগান। এক্ষুনি আগুন না নেভালে বোধহয় আগুন বাঁশবাগানের দিকে ছড়িয়ে পড়তো। আধারের মধ্যে এক অদ্ভুত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল ন্যান্সি। কে উনি? হয়তো চোখ দেখতে পায়নি ন্যান্সিকে, পুরো মুখটা ঢেকে রাখা, চোখে একটা চশমা পরানো। কে ওখানে? কে ওখানে? মেয়েলি কণ্ঠস্বরে অভিঘাতে আগন্তুক হঠাৎ ছুচালো দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। অচেনা সেই চোখের ভেতর লুকিয়ে আছে অদ্ভুত আতঙ্কের ঝিলিক। রমণী দৃঢ় পদক্ষেপে 1 পা 2 পা করে এগোতেই লোকটা আচমকা সরে গেল পিছনের অন্ধকারের দিকে, যেন ভয়ঙ্কর কোনো সত্য ধরা পড়ে যাবে মুহূর্তেই। কণ্ঠস্বর কেঁপে উঠল ন্যান্সির দীপ্ত আহ্বানে, দাঁড়াও বলছি, দাঁড়াও। বাগানের ভেতর ঘন ছায়া ভেদ করে ছুট লাগালো আগন্তুক। বাঁশবাগানের আধার যেন তাকে গিলে ফেলতে উদ্যত। তবুও ন্যান্সি থামল না। প্রচণ্ড উদ্দীপনায় হাত বাড়িয়ে টেনে ধরল তার হুডটি। সাথে এক হাত মুহূর্তেই ছিঁড়ে এলোমেলো হয়ে গেল কাপড়ের অংশ এবং হাতে থাকা আংটিটা, এবং সেই ছেঁড়া টুকরোটি থেকে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। শ্বাসকষ্টে কাঁপতে থাকা ন্যান্সি অবাক বিস্ময়ে তাকিয়ে রইল তার ধরা হুডটির দিকে। বুকের ভেতর কেঁপে উঠল অদ্ভুত এক অনুভব। চোখ মেলে দেখল, এ যে পরিচিত নয়, এ যে অপরিচিত নয়, এ যেন অচেনা নয়, বড় পরিচিত এক হুডটি, যাকে একদিন খুব কাছে থেকে দেখেছে সে। কিন্তু কোথায়, কবে? আর এই অদ্ভুত ঈগল পাখির মুখ আকৃতির আংটি, এটা এই আগন্তুকের? মনের গহীনে ভেসে উঠতে চাইল এক অস্বস্তিকর চিত্র, অথচ স্পষ্ট হলো না কিছুই। হুডটির ছেঁড়া অংশ, আংটি যেন রহস্যময় এক সাক্ষ্য হয়ে নিঃশব্দে কাঁপতে লাগলো তার আঙুলের ফাঁকে। ন্যান্সি শুকনো ঢোক গিলে আচানক কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে ওঠে। ম্যাম, আপনি এখানে কি করছেন? ভেতরে যে কোনো বিপদ হতে পারে, প্লিজ বেরিয়ে আসুন। ন্যান্সিকে নিয়ে বাগানের ভেতর থেকে বের করিয়ে নিয়ে এলো ঈশান।
তার মনের ভেতর প্রতিধ্বনি হলো অস্পষ্ট ডাক। নিশ্চয়ই তারা তাকে খুঁজছে, নিশ্চয়ই অসহায় কণ্ঠে নাম ধরে ডেকেছে তার আপনজন। অথচ সে কিছুই করতে পারল না। অসহায়তার এই নির্মম মুহূর্তে তার চোখের জলে যেন এক মহাসমুদ্র উথলে উঠল। তবুও সেই আগুনে ঝলসে যাওয়া প্রিয়জনদের আর ফেরানো গেল না। সেই মুহূর্তে আগমন ঘটে আফ্রিদি হোসেনের। ন্যান্সিকে অমন হন্তদন্ত পায়ে আগুনের দিকে ছুটতে দেখে বাহু টেনে আঁকড়ে ধরল। নিজেকে সামলা, কি করছিস তুই? পুড়ে যাবি তো। সব উপেক্ষা করে ভেতরে যেতে চায় ন্যান্সি। দু হাতে চেপে ধরে আফ্রিদকে, চিৎকার করে আওড়াতে লাগলো, ছাড়ুন বলছি আমাকে, আমি যাব, আমি আমার আম্মু আব্বুর কাছে যাব, ছাড়ুন আপনি, আপনার জন্য আসতে দেরি হয়েছে। কোথায় চলে গিয়েছিলেন রাস্তায় আমাকে ফেলে? আর একটু আগে আসলে ওদের বাঁচাতে পারতাম। আব্বু, আব্বু, আমার পরিবার, আমি এতিম হয়ে গেছি আফ্রিদ, ওরা আমার পরিবার ছিল, আজকের পর কেউ রইল না আমার। কন্দনরত রমণীর কান্না আটকাতে পারে না আফ্রিদ। ঈশান ফায়ার সার্ভিসে কল দিয়েছে, চলে এসেছে তারা। জ্বলন্ত বাড়িটায় আগুন নেভানোর চেষ্টা করছে। আফ্রিদ দুহাতে শক্ত করে ধরে ন্যান্সিকে। চুপ চুপ, কাঁদিস না, তুই কাঁদিস না। ন্যান্সি হাউমাউ করে কেঁদে উঠল। আমার কেউ নেই, আমি এতিম হয়ে গেলাম, সব শেষ হয়ে গেল। আপনি আমাকে সময় মতো নিয়ে আসেননি, আপনার দোষ সব। আফ্রিদের বুকের ভেতর কাঁপছে এই মেয়ের কান্না দেখে। ন্যান্সি কাঁপছে। সে কাকে দেখলো? কে ছিল ওটা? ওই লোকটা তো তার পরিবারকে শেষ করেছে। সেই এই আগুন লাগিয়েছে, শেষ করে দিয়েছে তার পুরো পরিবারকে। ভাবতে পারছে না ন্যান্সি, মাথাটা ভনভন করে ঘুরছে তার। ছেঁড়া অংশটা প্যান্টের ভেতর ঢুকিয়ে নিল ন্যান্সি। আর পারছে না চোখ মেলে তাকিয়ে থাকতে। অতঃপর শীর্ণবদনখানি লুটিয়ে পড়ে মাটিতে। রাশিয়া মস্কোর এক ব্যস্ত প্রান্তে দাঁড়িয়ে থাকা বাড়িটা দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ বিল্ডিং না। বাইরে তুষারের আস্তরণে জানালার কাছে জমে থাকা কুয়াশা আর ভেতর থেকে ছড়িয়ে আসা হলুদ আলো পুরো বিল্ডিংটাকে অন্যরকম একটা আভা দিচ্ছে। বাইরে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ড পাহারা দিতে ব্যস্ত। ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়বে ড্রয়িং রুম, ছিমছাম সাজানো। একপাশে নরম সোফা, কোনায় ফ্লায়ার পেসে আগুন দপদপ করে জ্বলছে। উপরে ঝাড়বাতি থেকে ঝরে পড়া আলো পুরো ঘরটাকে করে তুলেছে আরামদায়ক। যেই ঘরের মাঝখানে বসে আছে একজন লোক, যার নাম মিখাইল পেত্রোভিচ নোভিকভ। যার নাম মিখাইল পেত্রোভিচ নোভিকভ চুপচাপ কফির মগ হাতে নিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ কফিটা শেষ করে ভেতরে চলে গেলেন। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আবারও ভেতরে এসে ফোনটা তুলে নিল মিস্টার মিখাইল, যে কিনা একজন টেররিস্ট। মিখাইল পেত্রোভিচ নোভিকভ রাশিয়ার অন্ধকার ইতিহাসের এক অশুভ দানব, যার চোখে ঝলসানো ধ্বংসের আগুন নিয়ে বসে আছে। তার কাজ দেশের শান্তি ও স্থিরতা চিরতরে ভেঙে ফেলা। এবার সেই কাজের জালে নিজেকে আবদ্ধ করেছে। বাড়ির নীরবতা আর চারপাশে ঘন হয়ে আসছে। জানালার বাইরে মস্কোর শীতল বাতাসে তুষার ঝরে পড়ছে। সে ধীরে ধীরে ফোনটা তুলে ধরল। হাতটা কাঁপছে, না একটু হলে ভয় বা দ্বিধা তার মাঝে নেই। ডায়াল ঘূর্ণন হলো। তিনি এক বাংলাদেশি নাম্বারে কল দিলেন। নিঃশব্দতা ভেঙে ফোনের ছোট বিপ আওয়াজটা চারপাশে ছড়িয়ে পড়ল। বাংলাদেশ রিসার্চ সেন্টার, হলরুম 1, সন্ধ্যা 6টা। যারা বোম্বা স্পর্শ করে চলেছে আগুনদুক। এটা দিয়ে সে আবারও নিজের দখলে নেবে রাশিয়ার মিখাইল পেত্রোভিচ নোভিকভকে। তাকে বিক্রি করবে এই জারা বোম্বা। এই বোম্বা দ্বারা শেষ করবে সে রাশিয়া। হ্যালো মিখাইল পেত্রোভিচ নোভিকভ স্পিকিং। হোয়াট ডিড ইউ কল? আগন্তুক জারা বোম্বার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মিখাইল পেত্রোভিচ নোভিকভ বাঁকা হাসল। ইউ শিওরলি নো হোয়াট আই কল? বাঁকা হাসলো আগন্তুক। মুখের মাস্কটা টেনে খুলে লম্বা দম নিল। ইয়েস আই নো। সো হোয়েন উইল আই গ্রেট দ্য চার বোম্বা? ভ্রুদয় কুচকে নিল আগন্তুক। রিল্যাক্স মিখাইল পেত্রোভিচ নোভিকভ, ইউ উইল ডেফিনেটলি গেট ইট, জাস্ট এ ফিউ মোর ডেজ। মিখাইল পেত্রোভিচ নোভিকভ একদমই বিশ্বাস করে না এই স্মাগলারকে।
যে কিনা এখন পর্যন্ত সামনে আসেনি, দূর থেকে কাজ করে গেছে, আর নয়তো তার হয়ে কাজ করেছে এলবি নামক সিক্রেট লোকটা, যে বেশি দাম দিতে পারবে যারা বোম্বার তাকে দেবে এই আগন্তুক। প্রশ্ন এটাই, সে এটার ফর্মুলা পেল কোথা থেকে? লাস্টবার তো এটা যে বানিয়েছিল তাকে মেরে ফেলা হয়েছে এবং ফর্মুলা চুরি করা হয়েছিল। ফোনটা রাখার সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ সুচালো চোখ দুটি হঠাৎ জীবন্ত অগ্নি হয়ে ফুটে উঠল। দৃষ্টি স্থির হলো তার তর্জনী আঙ্গুলের দিকে, যেখানে থাকা উচিত ছিল ঈগল আংটিটি। সেই চিহ্নিত প্রতীক কিন্তু তা নেই। মনে হচ্ছে সমগ্র বিশ্ব আজ তার রাগের কারণে থমকে দাঁড়িয়েছে। মাথার ওপর রাগের আগুন ঝড়ের মতো ছুটছে। নাখোশ এক অন্ধকারে কল্পনা উল্কি মেরে যাচ্ছে হৃদয়ে। মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে সে নিজে হয়ে উঠবে মৃত্যুর আড়ালে থাকা অশুভ প্রাণী এবং সেই মেয়েটা খুঁজে নেবে, ছিন্নভিন্ন করে তার তার লালন করা ঈগল আংটিটি ছিনিয়ে নিয়ে আসবে। প্রতিটি শ্বাস যেন বিষাক্ত ধোঁয়া, প্রতিটি হৃদস্পন্দন যেন তীব্র বিদ্যুৎপাত। রাত 11টা ছুঁই ছুঁই। আফ্রিদ বুকে কেমন লেপ্টে আছে ন্যান্সি। দুহাতে জড়িয়ে ধরেছে আফ্রিদ তাকে। মাথা আলতো হাত বুলাতে বুলাতে বলল, শান্ত হ তুই, তুই অশান্ত থাকলে আমার বুকে ব্যথা হয়। আফ্রিদের কথায় হামাও করে কেঁদে উঠল মেয়েটা। আমি সব হারিয়ে ফেলেছি আফ্রিদ, আমার কেউ নেই, আমি একা হয়ে গেছি আফ্রিদ, আমি এতিম হয়ে গেছি। আবারও কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। দুহাতে বুক থেকে তুলে কান্নায় ভেজা মুখটা হাতের আঁচলায় তুলে নিল আফ্রিদ। দেখ আমার দিকে, আমি আছি তো তোর জন্য, তুই আমার, আমি তোর। হেঁচকি ওঠা শুরু হয়েছে মেয়েটার। কান্নার জন্য ঠিকঠাক কথা বলতে পারছে না ন্যান্সি। জ্ঞান ফিরেছে সবে মাত্র 10 মিনিট হলো। কান্নার হিড়িকে কথা আটকে আছে তার। বুকে ব্যথা ধরে নষ্ট পুরুষের ইচ্ছে হয় সবটুকু চোখের রুক্ষ ওষ্ঠ দ্বারা চুষে নিতে। তাই করলো। চোখের পাতায় ওষ্ঠ ছোঁয়ার আফ্রিদ হোসেন বড় আকুল ভঙ্গিতে আওড়াতে লাগলো, কাঁদিস না তুই, তোর কান্না আমার সহ্য হয় না জানকি বাচ্চা, প্লিজ কাঁদিস না, আমার বুকে ব্যথা হচ্ছে। ন্যান্সি ব্যথিত কণ্ঠে বলে ওঠে, আপনি কেন এত লেট করলেন? আপনি আমাকে কেন নিয়ে গেলেন না ওদের কাছে? আফ্রিদ আষ্টেপৃষ্টে দুহাতে জড়িয়ে নিল রমণীকে। কবুতরি পেলব বদন খানি। ইচ্ছে করছে বুকের আবরণে মুড়িয়ে নিতে তাকে, যাতে একটু কষ্ট অনুভব করতে না পারে। মিনিট 10 পর ঘুমিয়ে পড়ল ন্যান্সি। খেয়াল নেই তার কিছু। প্রচণ্ড জ্বরে ভুগছে ন্যান্সি। কাল রাত থেকে তার জ্বর। আফ্রিদি হোসেন পাগল হয়ে উঠেছে। সে পারলে তার পরাণের সব ব্যথা নিজের মধ্যে নিয়ে নিত, তার উত্তপ্ত শরীরে সমস্ত উত্তাপ চুষে নিত। কিন্তু কি করে? বিধাতা তাকে এতটা ক্ষমতা দেয়নি। কেন দেয়নি? যদি এতটা ক্ষমতা থাকতো তাহলে তো জানকি বাচ্চা এত ভুগতো না।